নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, গল্প দিদির আসরের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট্ট একটি গল্প, সংসার। উপেন ভট্টাচার্যের পুত্রবধূ বেশ সুন্দরী। একটিমাত্র ছোট ছেলে নিয়ে অত বড় পুরনো সেকেলে ভাঙা বাড়ির মধ্যে একাই থাকে। স্বামীর পরিচয় বউটি এ গ্রামে পরিচিতা নয়। অমুকের পুত্রবধূ এই তার একমাত্র পরিচয়। কারণ এই যে স্বামী ভবতরণ ভট্টাচার্য ভবঘুরো লোক, গাঁজা খেয়ে মদ খেয়ে বাপের যথা সর্বস্ব উড়িয়ে দিয়েছে। এখন কোথায় যেন এক সামান্য মাইনেতে চাকরি করে। শনিবারে শনিবারে বাড়ি আসে, শনি শনিবার আসেও না। শ্বশুর উপেন ভট্টাচার্য গ্রামের জমিদার মজুমদারদের ঠাকুর বাড়িতে নিত্য পূজা করেন। সেখানেই থাকেন, সেখানেই খান। বড় একটা বাড়ি আসেন না তিনি। ভালো খেতে পান বলে ঠাকুর বাড়িতেই পড়ে থাকেন। নইলে সকালের বাল্যভোগের লুচি ও হালুয়া, পায়েস, দই, বৈকালির ফলমূল ভাড়ভূতে লুটে খায়। কোনো কোনো দিন সন্ধ্যার দিকে বাড়ি আসেন, হাতে একটা ছোট্ট পুটুলি, তাতে প্রাসাদী লুচি ও মিষ্টি, ফলমূল, একটু বা ক্ষীরের ছাঁচও থাকে। তার নাতি করুণার বয়স এই 7 বছর। না খেতে পেয়ে সে সর্বদা খাই খাই করে। যা হয় তাতেই সে খুশি। তা কাঁচা আমড়া হোক, পাকা নোনা হোক, চাল বাজা হোক, তালের কল হোক, আধ পাকা শক্ত বেলি হোক, খাওয়া পেলেই হলো। খাদ্যের অনুমতি তার নেই। ঝাল, টক, মিষ্টি, তেতো তার কাছে সবই সমান। ও করুণা, এই দেখ কি এনেছি। কি ঠাকুরদা? দাদুটা তো বলার নিয়ম নেই। সেই সময় অজপাড়া গায়ে ওইসব শৌখিন শহরে বলি। করুণা তখনও শেখেনি। সে ছুটে যায় উৎসুক লোভীর ব্যগ্রতা নিয়ে। ঠাকুর দাদা পুটলি খুলে দুখানা আখের টিকলি, একটা বাতাসা ওর হাতে দেন। ও তাতেই মহা খুশি। ঠাকুর দাদা যে জিনিস দেন তার চেয়ে যে জিনিস দেন না তা অনেক ভালো ও অনেক বেশি। পুটলি সেই অংশে থাকে বৈকালি ভোগের লুচি, কচুরি, মালপোয়া আর তালের বড়া। যখনকার যে ফল সেটা ঠাকুরকে নিবেদন করাই এই ঠাকুর বাড়িতে বহুকাল থেকে প্রচলিত। এখন ভাদ্র মাস, কাজেই তালের বড়া রোজ বিকেলে নিবেদিত হয়। করুণা এক আধবার পুটলির আস্ত অংশটার দিকে চাইলে, কিন্তু তাতে তার লোভ হয় না। ও ওরকম খুব ছোটবেলা থেকেই দেখে অভ্যস্ত। সে জানে ও অংশে তার কোনো অধিকার নেই। ঠাকুর দাদার দিকে ও বোকার মতো চেয়ে থাকে। উপেন ভট্টাচার্য গলায় কাশির আওয়াজ করে পুত্রবধূকে তার আগমন বার্তা ঘোষণা করতে করতে বাড়িতে ঢোকেন এবং শটান দোতলায় নিজের ঘরটিতে চলে যান। রোজ তার ঘরটিতে নিজে চাবি দিয়ে বেরিয়ে যান এবং আবার এসে খোলেন। পুত্রবধূকে বিশ্বাস করার পাত্র তিনি নন। কোনো মেয়ে মানুষকেই বিশ্বাস নেই। ও বৌমা, বৌমা, ওপরে এসো। কে? বাবা? একবার ওপরে এসো। পুত্রবধূ ওপরে গিয়ে দেখে শ্বশুর পুটুলি খুলে কিসব খাবার জিনিস তস্তভাবে হাড়ির মধ্যে পুড়ছেন। পুত্রবধূকে দেখে তাড়াতাড়ি তিনি হাড়িটার দিকে পিছন ফিরে বসে বললেন, বৌমা, ইয়ে করো তো, আমার ঘরে একটা আলো জ্বেলে দাও দেখি। আপনি রাতে কি কিছু খাবেন? ভাত রাঁধবো? না, তুমি শুধু খাবার জল 1 ঘটি দিয়ে যাও একটু পরে।
এ সংসারে বৃদ্ধ শ্বশুরের জন্যে পুত্রবধূর রাঁধবার নিয়ম নেই, যার যার তার তার। ছেলে যখন আসে বাপের খোঁজও নেয় না, ওরা নিজে রাঁধে নিজেরাই খায়। উপেন ভট্টাচার্য এসে নিজের ঘরের তালা খুলে বড়জোর একটু জল, কোনোদিন একটু নুন চান পুত্রবধূর কাছে। এর বেশি তার কিছু চাইবার থাকে না, কেউ তাকে দেয়ও না। আজ পুত্রবধূ তার জন্যে রান্না করার প্রস্তাবে তিনি খানিকটা বিস্মিত না হয়ে পারেননি মনে মনে। বোধহয় সেই জন্য পুত্রবধূর প্রতি তার মনোভাব হঠাৎ করে বড় দরাজ হয়ে গেল। তার ফলে যখন আবার সে জলের ঘটি নিয়ে ঢুকলো, তখন তিনি হাঁড়িটা সামনে নিয়ে বললেন, দাঁড়াও বৌমা, করুণাকে দিয়েছি, আর এই দুখানা লুচি আর মিষ্টি নিয়ে যাও, জল খেও। পুত্রবধূ দুহাত পেতে শ্বশুরের দেয়া আধখানা ক্ষীরের ছাঁচ, খান চারেক লুচি, আধখানা ছানার মালপোয়া ও দুটো তালের বড়া নিয়ে একটু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। শ্বশুর হঠাৎ কেন এত সহৃদয় হয়ে উঠলেন তার উপরে। না খেয়ে থাকলেও তো কখনো পচেন না, জিজ্ঞেসও করেন না কি খাচ্ছে না উপোস করেছে। সে বলে, আমি যাই বাবা। হ্যাঁ যাও, পান আছে? না তো বাবা, এ হাটে আমার হাতে পয়সা ছিল না। করুণার পাঠশালার মাইনে 4 আনা বাকি, তাগাদা করছে মাস্টার, তাই দিতে পারছি নে। পুত্রবধূর নাম তারা, গরিব ঘরের মেয়ে না হলে এমন সংসারে বিয়ে কেন হবে? নিচে নেমে এসে ছেলেকে ডেকে দুখানা লুচি আর মিষ্টিগুলো সব খেতে দিলে। নিজের জন্য রাখলে দুখানা লুচি আর দুটো তালের বড়া। ছেলেকে তালের বড়া খেতে দিলে ওর পেট কামড়াবে রাতে। সত্যি তার হাতে পয়সা না থাকায় কোনোদিন রাতে সে কিছুই খায় না। করুণার জন্য দুবেলা চাল নেওয়া হয় ওবেলা। জল দেয়া ভাত সন্ধ্যের পিদিম জ্বালিয়ে করুণাকে খেতে দিয়ে দেয়, তারপর মায়ে বয়ে শুয়ে পড়ে। নিত্য নক্ষত্র ওঠে আকাশে, নিত্য চাঁদের জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যায় ওদের মস্ত বড় ছাদটা। ও ছেলেকে নিয়ে অত বড় বাড়ির মধ্যে একখানা ঘরে শুয়ে থাকে। ইঁদুর খুটখাট করে, কলাবাদুর পুরনো বাড়ির কোণে চটাটট শব্দে ওড়ে। ছাদের ধারে বেলগাছটাতে বেলের ডাল বাতাসে দোলে। কোনো কোনো দিন ওর ছেলের ঘুম ভেঙে যায়, ভয়ে মাকে ঠেলা দিয়ে ডাকিয়ে বলে, ও কি খুটখুট করছে মা? কিচ্ছু না, তুই ঘুমো। ও ইঁদুর বাইরে ছাদে, ওই শোনো। আহ, ও কিচ্ছু না, তুই ঘুমো। শাক চুন্নি আছে মা বেল গাছে। না, সেসব কিচ্ছু না। শোনো মা, রেদার দাদা গল্প করছিল, তাদের বাস ঝাড়ি শাক চুন্নি আছে। রেতা নিজে দেখেছে একদিন, বুঝলে মা? উফ, তুই ঘুমো না, ওসব বাজে গল্প। আচ্ছা খোকন, আমি একা একা রাত 8টার সময় পুকুরে কাপড় কেচে আসি, আমি তো কোনোদিন কিছু দেখিনি। উপেন ভট্টাচার্যের পুত্রবধূর সাহস খুব, এ কথা গায়ে সকলে বলা বলি করে। অত বড় প্রাচীন অট্টালিকায় বহু কি খুটখুট করছে মা? কিচ্ছু না, তুই ঘুমো। ও ইঁদুর বাইরে মা, ওই শোনো। উফ, কিছু না, তুই ঘুমো। শাক চুন্নি আছে মা বেল গাছে। না, সেসব কিছু না। শোনো মা, রেতার দাদা গল্প করছিল, তাদের বাস ঝাড়ে শাক চুন্নি আছে। রেতা নিজেও দেখেছে একদিন, বুঝলে মা? তুই ঘুমো, ওসব বাজে গল্প। আচ্ছা খোকন, আমি একা একা রাত 8টার সময় পুকুরে কাপড় কেচে আসি, আমি তো কিছু দেখিনি। উপেন ভট্টাচার্যের পুত্রবধূর সাহস খুব, এ কথা গায়ে সকলে বলা বলি করে। অত
এত বড় প্রাচীন অট্টালিকায় বহু ঘরদোরের মধ্যে ছোট্ট একটি ছেলে সম্বল করে বাস করে ওই ভূতের বাড়িতে। বাহ বাহ! শ্বশুর তো কাল ভদ্রে বাড়ি ফেরে, স্বামী তো প্রায় তাই। শনিবারে যদি বা এলে, রবিবার বিকেলেই চলে গেল। ধন্যী সাহস বটে মেয়ে ছেলের। কেউ কেউ বলে, মেয়ে মানুষ ভাই, যাই বলো, অতটা সাহস ভালো না। স্বভাব চরিত্রের কার কিরকম তা কে বলতে পারে। শেষ রাতে করুণা আবার তার মাকে ঠেলা মেরে বলে, ও মা, ওঠো না, কিসের শব্দ হচ্ছে। তুই বাবা আর ঘুমোতে দিলিনি? কই, কিসের শব্দ? কে এসে দরজা ধাক্কা দিলে, খড়া নাড়লে ওদের বাইরে। তারা ধর্মর করে উঠে বসলো। কে? বাইরে থেকে উত্তর এলো, আমি, দোর খোলো। করুণা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। হঠাৎ সে খুশি যে চেঁচিয়ে উঠল প্রায়, ও মা, বাবা! তারা তাড়াতাড়ি উঠে গিয়ে খিল খুলে দিয়ে একগাল হেসে বললে, এসো এসো, একেবারে শেষ রাত্রে, ভালো আছো? হ্যাঁ, বাস খারাপ হয়ে গিয়েছিল রাস্তায়, তাই আসতে কষ্ট হয়েছে। তালপুকুরের মাঠের মধ্যে বাস খারাপ হয়ে দাঁড়িয়ে রইল রাত 10টা থেকে। এই খানিকক্ষণ আগে চললে। তুমি হাত মুখ ধো, জল গামলায় আছে, গাড়ুতেও আছে, আমি ভাত চড়াই। ভাত? শেষ রাত্রে ভাত খেয়ে মরি আর কি। আমার পুটলির মধ্যে সরু চিড়ে আছে, তাই দুটো ভিজিয়ে দাও। খোকা, আয়, সরে আয়, তোর জন্য জিলিপি কিনেছিলাম, তা মিঙিয়ে একেবারে নেতা হয়ে গিয়েছে। এই নাও, খোকারে 2খানা দাও, তুমি 2খানা খাও। আমি খাবো না, তুমি খেয়ে একটু জল খাও। ওগো না না, যা বলছি শোনো না, আমার পেট ভালো নেই কদিন থেকে। সরু চিড়ে ভিজিয়ে লেবুর রস আর নুন দিয়ে মেখে কচলে কচলে ক্লথ বার করো। থাক থাক, তোমাকে আর শেখাতে হবে না, হাত মুখ ধুয়ে এসো। যাব? তার আগে একবার গাড়ুটা দাও দেখি, গামছা কানে এনে এখানে রাখো, আসছি আমি। তারা তক্ষুনি চিড়ে ভেজাতে দিল। স্বামী এসে হাত মুখ ধুয়ে বসলো। তার সামনে পাথরের একটা বড় বাটিতে চিড়ের ক্লথ, নুন, লেবু মিশিয়ে তাকে খেতে দিল। স্বামী একটুকু মুখ দিয়ে বলল, বাহ, বেশ, নুন লেবু মিশিয়ে বড় চমৎকার খেতে লাগছে। আর দেবো? না না, এই বেশ হয়েছে। হ্যাঁ গা, ধার দেনা কত এবার? মাছ কিনেছিলাম, একদিন 4 আনা, একদিন 2 আনা। আর খোকা আমসত্ত্ব খেতে চেয়েছিল, তাই বোস্টম বাড়ি থেকে কিনে এনেছিলাম 2 আনার। আমসত্ত্ব আবার কিনতে গেলে? বড় নবাব হয়েছ না? স্বামীর মুখে কড়া সুরের কথা শোনার তারার এই প্রথম নয়। ওর চেয়ে অনেক বেশি রূঢ় ব্যবহার ও স্বামী সহ্য করে আসছে। গা সয়া হয়ে গিয়েছে তার, তাও বিনে দোষে। খোকা খেতে চেয়েছিল, ছেলে মানুষ আবদার ধরলে ও কি বোঝে কিছু? অবোধ, না দিতে পারলে কষ্ট হয়। বারে, খোকা কাঁদতে লাগলো, দেব না কিনে? না, বাপের বাড়ি থেকে পয়সা এনে তবে দিও। মুখ সামলে কথা বলো বলছি, বাপ তুলো না, খবরদার। ওরে বাপরে, দেখো, ভয়েতে ইঁদুরের গর্তে না ঢুকি, তবু যদি বাপের বাড়িতে চালে খড় থাকতো। ছিল না বলেই তো তোমার মতো ওরকম লোকের সাথে মাতালের হাতে বাপ দিয়েছিল ধরে। তবে রে। স্বামী ভবতারণ হাতের কাছে ছাতা পেয়ে তাই উঁচিয়ে গেল তারার দিকে। করুণা চিৎকার করে কেঁদে উঠল ভয়ে। ওপর থেকে উপেন ভট্টাচার্য বলে উঠলেন, কে? কে? কি হলো? কে ওখানে? ভবতারণ উদ্ধত ছাতা নামিয়ে বললেন, তোমায় আমি
ফের যদি ছোট লোকের মেয়ে কোথাকার। খবরদার, আবার ভাব তুলছো। বেরো তুমি বাড়ি থেকে, দূর হও। তোমার মুখে ছাই নুড়ো বল ছেলে দেবো বলছি, বেরো। খবরদার, আবার ভাব তুলছো। বেরো তুমি বাড়ি থেকে, দূর হও। তোমার মুখে ছাই নুড়ো দেবো বলে দিচ্ছি, বেরো। হারামজাদি, দেখ এখনই মুখ সামলা বলে দিচ্ছি। বেরোবো কেন? তোর কোন বাবার বাড়ি রেখে গিয়েছিল জিজ্ঞেস করি, তুই বেরো। করুণা আকুল সুরে কাঁদছে বাবা মার ধুমধুমার ঝগড়ার মাঝখানে পড়ে। ওর মা এসে ওকে কোলে নিয়ে বলল, চল খোকা, আমরা এ বাড়ি থেকে চলে যাই। ওরা থাকুক যাদের বাড়ি, তোর আমার এই বাড়ি না। খবরদার, খোকাকেও ছুঁয়ো না বলছি। যাবি হারামজাদি তো একলা মর্গে যা। খোকা তোর না, আমার। বেশ, রাখো খোকাকে, আমি একলাই যাচ্ছি। যা, বেরো। করুণা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি যেও না, আমি তোমার সঙ্গে যাব। ভবতারণ বললে, খোকন কেঁদো না, তোমায় আমি কলকাতায় নিয়ে যাব, রেলগাড়ি কিনে দেব, মোটর কিনে দেব, এসো। করুণা কান্না জড়িত সুরে বলল, না। এসো না। কলকাতায় যাবি নে? না। মাকে সে আরো বেশি করে জড়িয়ে ধরে। এমন সময় উপেন ভট্টাচার্য নেমে এসে ছেলেকে বলেন, তুই কি চেঁচামেচি আরম্ভ করলি রাত্রে? তুই মানুষ হলি নে, এই দুঃখে আমি বাড়ি আসি নে। কেন মিছি মিছি বৌমাকে যাতা বলছিস? আমি সব শুনেছি ওপর থেকে। তোরই তো দোষ, ও আমার ঘরে লক্ষ্মী। আপনাকে তো কিছু বলিনি, আপনি ওপরে যান বাবা। আমাদের কথার মধ্যে আসতে কে বলেছে আপনাকে? আমি যাই না যাই সে আমি বুঝবো। আর তুই যে বলছিস বৌমাকে বাড়ি থেকে বেরুতি, আমার বাড়ি না তোর বাড়ি? আমি আজও বেঁচে আছি। তোর কি দাবি আছে বাড়ির উপর? আমি ওপর থেকে সব শুনেছি। বদমাইশ পাজি কোথাকার। আমি মরবার আগে খোকনকে বাড়ি লিখে দিয়ে যাব। কালই যাচ্ছি আমি সদরে। বৌমা আছি, বৌমাকে আছি করে যাব। তোমার বাড়িতে আসে আমি ঘুচিয়ে ছাবো। হতচ্ছাড়া বদমাইশ। রাত দুপুরে শুনি ঘরের বউকে বলছেন বেরো বেরো। মুরুদ নেই এক করার। হ্যারে হারামজাদা, ওই ভদ্রলোকের মেয়ে সারা মাস কি করে খায় তুই তার হদিস রাখিস? না কেউ রাখে? বেরো বলতে লজ্জা করে না? এসো হে খোকন, এসো। চলো বৌমা, উপরে ঘরে চলো। তারা ঘুমটা দিয়েছিল শ্বশুর আসবার সঙ্গে সঙ্গে। সে ফিসফিস করে খোকনকে কি বললে। খোকন বললে, ঠাকুরদা তুমি ওপরে যাও, মা বলছে। ভবতারণ সাহস পেয়ে বললে, আমি তাড়িয়ে দেবার কথা আগে মুখে এনেছি না আপনার গুণদার বৌমা? জিজ্ঞেস করুন তো আগে কে কাকে বেরিয়ে যাবার কথা বলেছে? হ্যাঁ খোকা বলতো। আপনার বৌমা বললে না আমাকে বেরিয়ে যেতে? কেন, ওর বাবার বাড়ি? হ্যাঁ, ওর বাবার বাড়ি আর ওর বাবার বাড়ি। হারামজাদা, ফের যদি তুমি এসব কথা মুখে এনেছ তবে তোমাকে আমি। উপেন ভট্টাচার্য উপরে চলে গেলেন। ভবতারণ চুপ করে বসে রইল তক্তপোষের এক কোণে। খানিকক্ষণ সবাই চুপচাপ। হঠাৎ ভবতারণ উঠে জামার পকেটে হাতড়ে একখানা 2 টাকার নোট বার করে স্ত্রীর দিকে ছুঁড়ে দিয়ে বললে, এই দিলাম, ধার দেনা শোধ করে দিও। আমি এক্ষুনি চললাম। দেশলাই কে নিল আমার? তারা বললে, খোকন দেশলাইটা ওই রয়েছে, দে তো। একটা বিড়ি ধরিয়ে ভবতারণ জামা গায়ে দিতে দিতে বললে, এসেছিলাম অনেক আশা করে, তা এ বাড়িতে আমি থাকবো না। এখানে আমার পোষাবে না বুঝলে। কেউ যখন আমাকে দেখতে পারে না এ বাড়িতে, খাওয়াও হলো না, শরীরটাও খারাপ, তা হোক আমি যাবই, আর আসছি নে। দেখো কোন যাবি কলকাতায়? চল আমার সঙ্গে, মোটর কিনে দেবো, ল্যাবেন চুষও দেবো। করুণা নিরুত্তর। যাবি?
না। এসো আমার সোনা, আমার মানিক, চলো আমার সঙ্গে। এই সময় তারা এগিয়ে এসে স্বামীর হাত ধরে বললে, কেন পাগলামি করছো? বসো, এখনো অন্ধকার রয়েছে, এখন কোথায় যাবে? ছি, ছাড়ো হাত। ঝটকা মেরে ভবতারণ হাত ছাড়িয়ে নিলে। তোমার মতো ইতরের সঙ্গে আমি কথা বলি না, আমি খোকনের সঙ্গে কথা বলছি। রাগ করে না। ছি, ফের আবার? এবার কিন্তু ভালো হবে না বলছি, খবরদার আমার গা ছুঁয়ো না। আচ্ছা, ছোবো না, বসো ওইখানে। ফের কথা বলে? খোকন, ও খোকন, যাবি আমার সঙ্গে? আয় আয়, এখনই যদি এই ভিটেতে পদার্পণ করি তবে আমার। করুণা মায়ের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। তার কোনো সাড়া পাওয়া গেল না। সকালবেলা বেশ রোদ উঠেছে। তারা স্বামীকে দুখানা পেঁপের টুকরো হাতে দিয়ে বললে, খাও, পেট ঠান্ডা হবে। ভবতারণ এই ঘুমিয়ে উঠেছে, চোখ তার ভারী ভারী। পেঁপের রেকাবি হাতে নিয়ে বললেন, উনি কোথায়? ওপরে। যাবেন না? তা কি জানি। খাবেন? উনি কবে খান? কাল সন্ধ্যের সময় এলেন, বললাম ভাত রেঁধে দিই, উনি বললেন না। পেঁপে আর আছে? দিয়ে এসো না ওপরে। পেঁপে আর আছে? দিও শোনা ওপরে। সে তুমি বললে তবে দেব, সে দিয়ে এসেছি, তুমি তখন ঘুমিয়ে। দিও, বুড়ো মানুষ, সে তোমাকে শেখাতে হবে না। খোকন, ও খোকন, শোন। ও খেয়েছে, ওকে ডাকছো কেন? তুমি খেয়ে ফেলো, তোমার পেট ঠান্ডা হবে পেঁপে খেলে। এখন কেমন মনে হচ্ছে? এখনো গোলযোগ যায়নি। ভাতে জল দিয়ে, নুন দিয়ে, লেবু দিয়ে তাই খাবো। তেল দাও, নিয়ে আসি। করুণা বাপের কাছে এসে বললে, কি বাবা? এই নে, খা। ও খেয়েছে, ওকে ডাকছো কেন? তুমি খেয়ে ফেলো, তোমার পেট ঠান্ডা হবে পেঁপে খেলে। আচ্ছা, এখন কেমন মনে হচ্ছে? এখনো গোলযোগ যায়নি। ভাতে জল দিয়ে, নুন লেবু দিয়ে খাবো। তেল দাও, নিয়ে আসি। করুণা বাপের কাছে এসে বলল, কি বাবা? এই নে, খা। তারা বললে, আহা, কেন আবার? তুমি খাও। এই সময় উপেন ভট্টাচার্য খড়ম পায়ে দিয়ে ওপর থেকে নিচে নেমে এলেন। ঘরে উকি দিয়ে বললেন, কে? ভবতারণ, ভালো পেঁপে, খা। এ বৌমা, আমি আসি, ওইখানে যাব। ভবতারণ, আজ আছিস তো? ভবতারণ দাঁড়িয়ে উঠে বলল, না বাবা, ও বেলা চলে যাব। আপনি আসবেন না ও বেলা? আচ্ছা, তুই যাবার আগে আমি ফিরে আসব। আমি? এই সময় তারা ফিসফিস স্বরে স্বামীকে কি বললেন। ভবতারণ ডেকে বললেন, বাবা। এবেলা এখানে দুটো খাবেন, আপনার বৌমা বলছে। কই মাছ আনতে যাচ্ছি, একসঙ্গে বসে কতদিন খায়নি, কেমন? উপেন ভট্টাচার্য সম্মতি জ্ঞাপক করে রোয়াক থেকে উঠোনে পা দিলেন। কি ভেবে এসে আবার বসলেন রোয়াকে। পুত্রবধূ বললেন, তামাক সেজে দেব? দাও দেখি। ছেলে ভবতারণ নিজেই তামাক সেজে নিয়ে এলেন। বৃদ্ধ উপেন ভট্টাচার্য চোখ বুঝে হুকোয় টান দিতে দিতে চিন্তা করতে লাগলেন। এমন সকালবেলা কতকাল আসেনি তার জীবনে। স্ত্রী মারা গিয়েছে আজ বোধহয় 20 বছর। ভবতারণ তখন 11 বছরের বালক। তারপর থেকেই ছন্ন ছাড়া সংসার জীবন চলেছে। আটসাট নেই কোনো বিষয়ে কারো। তার উপরে দারিদ্র তো আছেই। হাতে পয়সা ছিল না বলেই ভবতারণকে লেখাপড়া শেখাতে পারেননি। লেখাপড়া শেখালে হয়তো অত খারাপ হতো না সে। অবহেলিত পুত্রের প্রতি উপেন ভট্টাচার্যের মায়া হলো।
কাল অত বকুনি দেওয়াটাও উচিত হয়নি। ভবতারণ বাড়ি ফিরে এলো 8টার সময়। স্ত্রীকে বললে, দেখো কারে বলে যশোরে কই, 8 পোয়ার নাম নেই, ওপরে 1 পোয়া 5-6 টাক। বাবাকেও দেখাও। পুত্রবধূ বললেন, এই দেখুন। বা বা, কত করে সের নিলে? 3.5 টাকা। তা হবে, যুদ্ধের সময় ভালো ছিল, এ দিন দিন যা হয়েছিল। অনেকদিন পরে পুত্র এবং পুত্রবধূর সেবা যত্ন জুটল উপেন ভট্টাচার্যের ভাগ্যে। এমন একসঙ্গে খাওয়া দাওয়া কতকাল হয়নি। তিনি পড়ে থাকেন মজুমদারদের ঠাকুর বাড়িতে পেটের দায়ে। ছেলে উপযুক্ত হয়নি, নিজের ছেলেটাকেই সে খেতে দিতে পারে না। ওদের ভার লাঘব করবার জন্যে তিনি পরের বাড়ি খান। খাওয়া দাওয়ার পর উপেন ভট্টাচার্য দিবানিদ্রা দেবার জন্য ওপরের ঘরে চলে গেলেন। পুত্রবধূ তামাক সেজে দিয়ে গেলেন। আহ, কি আরাম! সব আছে তার, অথচ কিছুই নেই। আজ দিনটা একটা চমৎকার। এমন দিন আবার কবে আসবে? 12 মেশে সজনে গাছে ফুল ফুটেছে, ডালপাতা নড়ছে বর্ষার সজল বাতাসে। ঘুমিয়ে পড়লেন উপেন ভট্টাচার্য। উপেন ভট্টাচার্যের পুত্রবধূ আপন মনে আজ খুব খুশি। স্বর্ণ ছাড়া ভাঙা বৃহৎ বাড়ি আজ যেন কার পাদস্পর্শে লক্ষ্মীর সংসারে পরিণত হয়েছে। দোতলায় শ্বশুরকে তামাক সেজে দিতে যাওয়ার সময় তার এই কথাই মনে হচ্ছিল। তার আছে সবাই, শ্বশুর, স্বামী, পুত্র, যা চায় মেয়েরা। এত বড় বাড়ি, জাজল্যমান সংসার যাকে বলে। ওদের সকলের পাতে পাতে ভাত মাছ দিয়ে আজ কত সুখ পেয়েছে। ওদের খাইয়েও সুখ। ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ল। ভবতারণ অন্যদিন খেয়ে দিয়ে আড্ডা দিতে বেরোয় রায়পাড়ার হরু নাতির নাতি অমূল্য রায়ের ওখানে। স্থলপথের যাত্রী দুজনে। দুপুরের পর ভরা পেটে মৌতার জমে ভালো। কিন্তু আজ সে বাইরে গেল না। স্ত্রীকে ঘুমাতে দেখে সে মনে মনে ক্রুদ্ধ হলো। কেন? দুটো গল্প করতে কি হয়েছিল? তারাকে কি সে রোজ রোজ পায়? অত কষ্ট থাকে এখানে, এত বড় বাড়িতে একা। সে নিজে অক্ষম স্বামী, কিছু করবার পথ তার নেই সামনে। সে ভালো হবে কতবার ভেবেছে, কিন্তু তা হবার জো নেই। সে জানে কেন, সঙ্গ বড় খারাপ জিনিস। সেসব বন্ধুদের সঙ্গ তাকে এখানে নামিয়েছে। জলপথ স্থলপথ কোনো পথ বাকি রাখেনি। আজকের সংকল্প কাল উড়ে যাবে কপুরের মতো। তবু আজকের দিনটা একটা সুন্দর জাকালো শান্ত দিন হয়ে থাক তার জীবনে। তারকে ঘুম থেকে উঠিয়ে সে বললে, চা আছে ঘরে? চা করো। বাবাকেও দিয়ে এসো, আমিও একটু খাই। না, চা খায় না, নেবু আর নুন দিয়ে চিড়ের কটকলো দিই। স্ত্রী সত্যি তাকে যত্ন করবার চেষ্টা করে, তার অদৃষ্টে নেই। কার কি দোষ? তারা সত্যি বড্ড ভালো মেয়ে। এদিকে দিবানিদ্রা ভেঙে উপেন ভট্টাচার্য সবে উঠেছেন। অমনি পুত্রবধূ গরম চায়ের গ্লাস নিয়ে এসে তার হাতে দিলে। বিস্মিত চোখে পুত্রবধূর দিকে চেয়ে বললেন, কি চা? বাড়িতে ছিল? ছিল। বেশ বেশ, পুত্রবধূ হাসি মুখে বললেন, আর কিছু খাবেন? হ্যাঁ, তা কি খাবে? বেশ, 2 ভাজা করে চিড়ে ভেজে নারকেল কোড়া দিয়ে নিয়ে এসে দেব? বেশ, কাঁচা লঙ্কাও দিও একটা সঙ্গে। আর শোনো, ভবতারণ আর খোকনকেও দিও। তামাক দেব বাবা? এখন না, চিড়ে ভাজা আগে খাই, তারপরে। বাহ, তার নষ্ট করে দেবে বৌমা। এমনি সুন্দর হাসি খুশির মধ্যে সেদিনের সূর্য ডুবে গেল জমাদার বড় বিলের উপরে।
সারাদিন কেউ কোথাও নেই। ভবতারণ চলে গিয়েছে। যা সামান্য 2 টাকা দিয়ে গিয়েছে তাতে 5 দিনের চালও হবে না। উপেন ভট্টাচার্য গিয়ে উঠেছেন মজুমদারদের ঠাকুর বাড়িতে। একা রয়েছে তার পুত্রবধূ সেই প্রকাণ্ড ভাঙা বাড়ির ছোট্ট ছেলেকে নিয়ে রাত্রে। আবার কলাবাদুর ওড়ে কড়িকাঠের খোপে খোপে, পেঁচা ডাকে ডুমুর গাছের নির্জন অন্ধকারের মধ্যে। করুণা ঘুমের মধ্যে মাকে বলে, ও মা, মা ওঠো ওঠো, ওটা কিসের মা? ভবতারণ চলে গিয়েছে। যা সামান্য 2 টাকা গিয়েছে তাতে 5 দিনেরও চাল হবে না। উপেন ভট্টাচার্য গিয়ে উঠেছেন মজুমদারদের ঠাকুর বাড়িতে। একা রয়েছে তার পুত্রবধূ সেই প্রকাণ্ড ভাঙা বাড়ির ছোট্ট ছেলেটাকে নিয়ে। আবার কলাবাদুর ওড়ে কড়িকাঠের খোপে খোপে, পেঁচা ডাকে ডুমুর গাছের নির্জন অন্ধকারের মধ্যে। করুণা ঘুমের মধ্যে মাকে বলে, ও কিসের শব্দ মা? ওঠো ওঠো, ওটা কি মা? বন্ধুরা, শেষ হলো আজ আমার গল্প পাঠ। আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আজকের মতো শুভরাত্রি। সকলে সুস্থ থাকবেন এবং ভালো